আন্দোলনে যারা ব্যর্থ হয় তারা নির্বাচনে জয়ী হতে পারে না। ভরাডুবির কারণ নিয়ে ভাবতে হবে বিএনপিকেই, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশ স্বীকৃতি পেত না আলোচনায় সভায় ডক্টর কামাল হোসেন। রাজনৈতিক সংকট নিরসনে আবারও জাতীয় সংলাপের আহ্বান। চালের দাম নিয়ে সরকার ও ব্যবসায়ীদের উত্তপ্ত বাক্য বিনিময়। যৌক্তিক কারণ ছাড়া দাম বাড়ানোয় বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর অসন্তোষ। গুদামে চাল সংকট নেই দাবি মিল মালিকদের। রাজশাহীর গ্রামে গ্রামে খেজুরের রস থেকে গুড় তৈরির ধুম। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বেশ চাহিদা, ভালো দাম পাওয়ায় খুশি গাছিরা। এবং বছরের শুরুতেই পর্যটকের আনাগোনায় মুখর সৈকত শহর কক্সবাজার। দারুণ খুশি ব্যবসায়ীরা, নিরাপত্তা নিশ্চিতে তৎপর টুরিস্ট পুলিশ। দেখছিলেন শিরোনাম। বাংলার সময়ের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। এদিকে নানা আয়োজনে সারা দেশে পালিত হয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ব্যুরো রিপোর্টার এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজশাহীর কুমারপাড়া স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। বরিশালের সদর রোডে আওয়ামী লীগের কার্যালয়ে সমবেত হন দলের নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে ঝিনাইদহ শহর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ৭১ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। গাইবান্ধায় একটি র্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পৌর শহীদ মিনার চত্বরে গিয়ে র্যালিটি শেষ হয়। এছাড়া শাহঘাটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। হিলি সিপি রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর বিশেষ দোয়া করা হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশ স্বীকৃতি পেত না বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা পুরো বিশ্বকে অবাক করেছে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় রাজনৈতিক সংকট সমাধানে আবারও সংলাপের আহ্বান জানান ডক্টর কামাল। বঙ্গবন্ধুকে পেয়ে যাওয়া, এটা না হলে তো স্বাধীনতাকে সুসংগত করা প্রায় অসম্ভব হতো। স্বাধীনতাকে সুসংগত করার পদ্ধতি হলো যে সারা পৃথিবীতে এটাকে স্বীকৃতি দেওয়া হয় কিনা। উনি যদি না আসতেন, আমার তো মনে হয় স্বীকৃতি ঝুলতে থাকো অনির্দিষ্টকালের জন্য। একদিকে বলছে আপনার জীবনের হুমকি, আপনার এটাকে একটু পিঠ পাওয়ান। উনি হুমকি নিয়ে বলছে ঠিক আছে, আমার জীবন দিতে হলে দেব, কিন্তু এই ব্যাপারে কোনো আপোষ নেই। 30শে ডিসেম্বর যেটা হয়েছে, এটা কি অবাধ নিরপেক্ষ নির্বাচন কেউ বলবে? সেই কারণে বলি যে সংকট সৃষ্টি না করে সবার সঙ্গে জাতীয় সংলাপ আমি মনে করি সবচেয়ে ভালো পথ। সংলাপের মধ্যে দিয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হোক কীভাবে আমরা সংবিধানকে মেনে নির্বাচন করে নির্বাচিত সরকার সংসদ গঠন করব। রাজধানী সহ সারা দেশে চালের দাম বৃদ্ধি নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে সরকার ও মিল মালিকরা। গতকাল দুপুরে খাদ্য ভবনে মতবিনিময় সভায় খাদ্য ও বাণিজ্য মন্ত্রী চালের দাম নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানান। চালের দাম কোথাও বাড়েনি দাবি করে চালকল মালিক সমিতি জানায়, দেশের উত্তরাঞ্চল সহ কোনো মিলেই চাল সংকট নেই। যদিও সভার এক পর্যায়ে চালের দাম বাড়া নিয়ে হট্টগোলে জড়িয়ে পড়েন ঢাকা ও ঢাকার বাইরের ব্যবসায়ীরা।
কোনো একটা দেশ অর্থনৈতিকভাবে কতটা সমৃদ্ধ তা বোঝার জন্য আন্তর্জাতিকভাবে দেখা হয় সে দেশ কতটা স্বয়ংসম্পূর্ণ খাদ্য উৎপাদনে। আপাত দৃষ্টিতে সরকারের আগের মেয়াদ বিবেচনায় নিলে চোখে পড়বে না ধান চালের সংকট। এরপরও রাজধানী সহ সারা দেশের বাজারে প্রায় প্রতি সপ্তাহেই কেজি প্রতি 2 থেকে 3 টাকা বাড়ছে চালের দাম। বিষয়টি নিয়ে চিন্তিত খোদ সরকারি, তাই খাদ্য ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাখঢাক না রেখেই চালকল মালিকদের কাছে এর ব্যাখ্যা চান নতুন খাদ্যমন্ত্রী। দেশে কিন্তু বাম্পার ফলন হয়েছে, খাদ্য মজুদ ঠিক রয়েছে, আমার মনে কোনো জায়গায় ঘাটতি নেই। তাহলে আমাদের এই চাউলের দাম বৃদ্ধি কেন? এই মত বিনিময়ের জন্য আপনাদেরকে আহ্বান করা, যৌক্তিক কোনো কারণ আছে কি না সেটা আমাদের খতিয়ে দেখা দরকার। সবাই দেশের কোথাও চালের দাম বাড়েনি দাবি করে কৃষকদের ন্যায্য মূল্য প্রদানে সময় মতো চাল ক্রয়ে সরকারের প্রতি আহ্বান জানান মিল মালিকরা। যারা বলেন চালের দাম বেড়েছে তাদেরকে আমি অনুরোধ করতে চাই, কার কত চাল লাগবে? আমরা চাল বেচতে পারছি না, আমরা আমাদের ব্যবসা চালাতে পারছি না। গভর্নমেন্ট 6 লক্ষ মেট্রিক টন চাউল সংগ্রহ কার্যক্রম চালাচ্ছে, এই দামে আমরা আরো 10 লক্ষ মেট্রিক টন চাউল সরকারকে দিতে আমরা এক্ষুনি দেবো। কোথাও চাউলের দাম বৃদ্ধি হয় নাই। বারবার সাবধান করেছিলাম যেন নিয়ন্ত্রিত আমদানিটা হয়। অত্যধিক আমদানি হলে সামনের মৌসুমে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। শোনা হয়নি আমাদের কথা। তবে সভার এক পর্যায়ে চালের দাম বেড়েছে কিনা তা নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন মিল মালিকদের দুটি সংগঠনের নেতারা। পরিস্থিতি বিচারে উৎপাদন বা সরবরাহে কোনো ঘাটতি না থাকার পরও চালের দাম বৃদ্ধি নিয়ে অসন্তোষ জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। কোন রকম অসাধু উদ্দেশ্য যেন না থাকে, যেন আমরা ফেয়ার ভাবে করতে পারি, যেমন খাদ্যের অভাব নেই, চালের অভাব নেই, হঠাৎ করে দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই, এমনটা যেন না। সবাই যে কোনো ধরনের সংকট এড়াতে সরকারি চাল মজুদের পরিমাণ 50 লক্ষ টন করার পাশাপাশি মিলের সঙ্গে আড়তের দামের পার্থক্য কঠোরভাবে তদারকির পরামর্শ দেয় মিল মালিকরা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। গত এক সপ্তাহে হঠাৎ করেই কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে দিনাজপুরে সব ধরনের চালের দাম। এতে মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না ধান উৎপাদনকারীরা। চালকল মালিকদের দাবি, বাজারে ধানের দাম বাড়ায় চালের বাজার ঊর্ধ্বমুখী। তবে খুচরা বিক্রেতারা অভিযোগ করেন, পর্যাপ্ত চাল মজুদ থাকার পরও মিলারদের কারসাজিতে বেড়েছে দাম। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে 50 কেজির প্রতি বস্তা স্বর্ণ চালের দাম বেড়েছে 60 টাকা, গুটি স্বর্ণ বেড়েছে 100 টাকা, আটাশ 250 টাকা। এছাড়া 29 চাল 150 এবং মিনিকেট বস্তা প্রতি 250 টাকা বেড়েছে। হঠাৎ করে ধানের মৌসুমে চালের এই মূল্য বৃদ্ধিতে স্বল্প ও নিম্ন আয়ের ক্রেতারা ক্ষুব্ধ। চাল কিনতে আসে দেখি যে চালের দাম বাড়ছে, কেজিতে 3-4 টাকা করে বাড়ছে। গত মাসে যা নিচে তারছে এখন প্রতি বস্তায় 250 থেকে 60 টাকা পর্যন্ত বাড়ছে। কৃষকদের অভিযোগ, বাজারে ধানের দাম পাচ্ছেন না তারা, অথচ চালের দাম বাড়িয়ে দিয়ে মিলাররা লাভবান হচ্ছেন। 51 বেচলাম 1410 টাকা, গতবার থেকে একটু দাম কম পেলাম। যে কামেল কিষানের দাম, যে সারের দাম, ওই হিসাবে কিন্তু কোনো পোষাচ্ছে না। আর চালের মূল্য বৃদ্ধির জন্য ধানের দাম বৃদ্ধির পাশাপাশি চালকল মালিকদের কিছুটা কারসাজি রয়েছে বলে মনে করছেন খুচরা বিক্রেতারা। মাঝখানে কমে আসছিল 1650-1700 টাকা, আবার ঘুরে 1900-1950 টাকা আসছে। এটা তো বাড়তি বলে না। ভোটের আগে থেকে দাম বাড়ার একটা আভাস আমরা পাইছিলাম, কিন্তু পরবর্তীতে ভোটের পরে আমরা দেখলাম যে চালের বাজার আসলে অনেক বেশি। তবে মিলারদের দাবি, সরকারের ক্রয় অভিযান এবং ধানের বাজার বৃদ্ধির কারণে চালের দাম বেড়েছে। আগে ধানের দাম অনেক কমে গিয়েছিল, চালের দামও কমে গিয়েছিল। বর্তমান ধানের দাম বেড়ে গেছে, চালের দামও একটু বাড়ছে। ধানের দামের সঙ্গে চালের দামের সামঞ্জস্য আছে। এই স্বাভাবিক চালের দামটি যদি বজায় থাকে তাহলে কৃষক ধান চাষে উদ্বুদ্ধ হবে এবং মিল মালিকরা যে ইনভেস্টমেন্ট করতেছে, যে তারা যে ব্যবসা করতেছে, তারা উৎসাহিত হবে। জেলায় এবার 2,57,000 হেক্টর জমিতে আমন ধান উৎপাদন হয়েছে 7 লাখ মেট্রিক টন। আর সরকার জেলা থেকে ক্রয় করবে 49,000 মেট্রিক টন চাল। সময় সংবাদ, দিনাজপুর। শীতে রাজশাহীর বিভিন্ন গ্রামে চলছে খেজুরের রস থেকে গুড় তৈরির ধুম। বাজারে এবার গুড় বিক্রি করে ভালো দাম পাওয়ায় খুশি গাছিরা। সুস্বাদু হওয়ায় এ গুড় ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে বলে জানান ব্যবসায়ী ও আড়তদাররা। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন সাইফুর রহমান রকি।
শীতে সকালের সূর্য উঁকি দিতেই খেজুরের রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। খেজুরের রস গাছ থেকে সংগ্রহ করে বাসায় এনে রস জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। অনেকে আবার ভালো দাম পাবার আশায় হাইড্রোস, চিনি ও ফিটকিরি মিশিয়ে গুড়ের রং আকর্ষণীয় করে তোলেন। পরে গুড়ের চাকি তৈরি হলে বিক্রির জন্য রাজশাহীর বানেশ্বর, পুঠিয়া, ঝলমলিয়া ও বাগাহাটে নিয়ে যান। গাছিরা প্রতি কেজি গুড় বাজারে বিক্রি করে পাচ্ছেন 60 থেকে 75 টাকা। জাল হওয়ার পর গুড় হবে, গুড় হওয়ার পর ধরেন আমরা সারা ঢালবো, ঢালার পরে তুলে ঢাকি থুবো, এরকম ভাবে আবার ধরেন গাছ লাই দিবো, ধরেন আবার নামবো। গুড়ের কালারটা ভালো হয়, তাহলে গুড়ের কালারটা হইলে বাজারে বেশি শান্তি হয়, মুকামে ভালো টানে কালার জন্য। চিনি, ফিটকিরি এগুলো দিলে গুড়ের মান আসে। শীতের এই মৌসুমে গুড় উৎপাদনের সাথে জড়িত এলাকার প্রায় 20,000 গাছি এবার গুড়ের আশানুরূপ দাম পাওয়ায় ভালোভাবে ঘুরছে তাদের জীবন সংসারের চাকাও। ঢাকায় যায়, চিটাগাং যায়, খুলনা যায়, বরিশাল যায়। মানের উপর দাম, তাতে আমাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ পাক মোটামুটি ভালোই দিচ্ছে, খারাপ দেয় নাই, বেচা কেনা করে আরাম পাচ্ছে। গুড় তৈরি করি এবং আমাদের এখানকার গুড়ের মান ভালো, মোটামুটি ভালো এবং বাজারজাত সুস্বাদ। খেতে সারা বাংলাদেশের ভিতরে আমাদের এখানকার স্বাদ বেশি। আড়তদার ও ব্যবসায়ীরা জানান, চাহিদা থাকায় এখানকার গুড় চলে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে। এতে চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতিও। যত শীত পড়বে তত ভালো, শীত পড়বে না এটা চলবে না। 4 মাস গুড় হয়, শীতের সিজনে মোটামুটি সংসারটা ভালোই চলে। কৃষি বিভাগের দেয়া তথ্য অনুযায়ী জেলায় খেজুরের গাছের সংখ্যা প্রায় 8 লাখ। প্রতি শীত মৌসুমে 8,000 মেট্রিক টন গুড় উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 60 কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনতে ব্যাংক মালিকদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। একই সঙ্গে ঋণ খেলাপিদের একটি তালিকাও চেয়েছেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরে গতকাল দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে ব্যাংক মালিকদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় খেলাপি ঋণের পরিমাণ কমাতে উদ্যোগ নেওয়া হবে বলে জানান ব্যাংক মালিকরা। 2009 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,481 কোটি টাকা। আর গত সেপ্টেম্বর মাস শেষে খেলাপি ও অবলোপন সহ মোট শ্রেণীকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 1,34,000 কোটি টাকা। এ অবস্থায় খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনতে করণীয় ঠিক করতে বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে বৈঠকে বসেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। বৈঠক শেষে ব্যাংক মালিকরা জানান, অর্থমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলতি মাসের মধ্যেই খেলাপি ঋণ শ্রেণীকরণের কাজ শেষ করা হবে। যে টাকা নিয়ে চলে গেছে আর টাকা দিচ্ছেন না, আবার অনেকে খুব ভালো ব্যবসা করছেন 10টি বছর, বাট হঠাৎ করে ওনার ব্যবসা খারাপ হয়ে গেছে, হয়তো মরে গেছে বা শিল্প কারখানা আগুন লেগেছে। এইরকম আমরা ক্লাসিফাই করবো, এটাকে ক্লাসিফাই করার পর আমরা বসবো নিজেরা আগে, তারপর আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে যাব, মাননীয় গভর্নর সাহেবের কাছে যাব। ক্যাটাগরিক্যালি এই ক্লাসিফিকেশনটা আমরা এই মাসের মধ্যে করে ফেলতে, এটা করা আছেই। এর আগে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, খেলাপি ঋণ নিয়ে উদ্বিগ্ন নন তিনি। আজকের পরে আর নন পারফর্মিং লোন 1 টাকাও বাড়বে না, এবং সেটা কিভাবে আমরা বন্ধ করবেন, কিভাবে আমরা টেক কেয়ার করবেন, কিভাবে ম্যানেজ করবেন আপনাদের নন পারফর্মিং লোন, সেটা আপনাদের ব্যাপার। নন পারফর্মিং লোন যেহেতু হয়ে গেছে, কি পরিমাণ হয়েছে, কার কোন ব্যাংকে কত আছে, সেটা তারা নিজেরাই আমাকে রিপোর্ট দিবেন, কার কাছ থেকে টাকা পাওয়া যাবে, কবে থেকে পাওয়া যাবে, এবং সেখানে কতটা প্রিন্সিপাল অ্যামাউন্ট, কতটা ইন্টারেস্ট, আর সেটা আমরা রিকনসাইল করবো আমাদের ব্যাংকিং ডিভিশনের যে ফিগার আছে তাদের সাথে এবং সেন্ট্রাল ব্যাংকের ফিগারের সাথে। ঋণ খেলাপিরা ব্যাংকের মাধ্যমে টাকা পাচার করলে তা ফেরত আনতে ব্যাংক মালিকদের প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অর্থবছরের প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় 29,000 কোটি টাকা পিছিয়ে আছে জাতীয় রাজস্ব বোর্ড। বিশাল এই ঘাটতি কঠিন চ্যালেঞ্জে ফেলেছে এনবিআরকে। এজন্য রাজস্ব ফাঁকি রোধে ব্যর্থতা ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তৎপরতার অভাবকে দায়ী করছেন বিশ্লেষকরা। দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ধীরগতি সহ বিভিন্ন কারণে প্রতি অর্থবছরের শুরুতে স্বাভাবিকভাবেই রাজস্ব আদায় কম হয়, যদিও সময়ের সাথে আদায় বাড়ে। 5 বছরে পরিসংখ্যান বলছে প্রথম 6 মাসে প্রবৃদ্ধি হয় গড়ে 10 থেকে 14%, অথচ এবছর হয়েছে মাত্র 5.5%। প্রথম 6 মাসে 1,26,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে 97,240 কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকার নানা কারণ তুলে ধরেন কর্মকর্তারা। নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে হয়তো একটা ট্রানজ্যাকশনের বা তাদের মানসিকতার পরিবর্তনের মধ্যে একটা কিছু লক্ষণীয় ছিল। গ্যাস খাতে জনস্বার্থে অব্যাহতি দিয়েছি,
তার ফলে গ্যাস খাতে প্রায় 11,800 কোটি টাকা আমরা পাইনি। পেট্রোলিয়াম খাতে আমাদের প্রায় 15-16 কোটি টাকার অধিক বকেয়া পড়ে আছে। তবে বিশাল ঘাটতির জন্য কর্মকর্তাদের যথাযথ তৎপরতা ও রাজস্ব ফাঁকি রোধে ব্যর্থতাকে দায়ী করেন সাবেক চেয়ারম্যান। এটা 4 বা 5-এ নেমে যাওয়াটা অত্যন্ত উদ্বেগজনক এবং ব্যর্থতার পরিচয়, কারণ আমার অর্থনীতি তো থেমে যায়নি। মনে হচ্ছে এনবিআর স্ব ডিপার্টমেন্টগুলো তাদের যে বিদ্যমান কর্মধারা যা যা আছে সেগুলোতে অনুসরণে তারা অপারগ হচ্ছেন। কর্মকর্তাদের কিছুটা গাফিলতি ছিল স্বীকার করে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি প্রয়োজনে রদবদল ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। এখন আর কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না। যাদের পারফরমেন্স খারাপ তাদেরকে বদলি করে দেব। যারা মিথ্যা ঘোষণা দিয়ে মালপত্র ছাড় করাবে তাদের আমদানি লাইসেন্স যাতে বাতিল করে দেওয়া হয় সেসব বিষয়েও আমি তাদেরকে নির্দেশ দিয়েছি। গেল 3 বছরে সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলেও এবছর 33.5% প্রবৃদ্ধি ধরে 2,96,000 কোটি টাকার বিশাল লক্ষ্যমাত্রা দেওয়া হয় এনবিআরকে। এর মধ্যে আয়করে প্রবৃদ্ধি কিছুটা ভালো হলেও শুল্ক ও মূসক খাতে প্রবৃদ্ধি হতাশাজনক। হাজারী শিউলি, সময় সংবাদ, ঢাকা। ঘুষের 6 লাখ টাকা সহ চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। গতকাল সন্ধ্যায় তাকে আটক করা হয়। দুদকের কর্মকর্তা জানায়, ব্যবসায়ীদের জিম্মি করে নিয়মিত টাকা আদায়ের অভিযোগে নাজিমের অফিসে অভিযান চালানো হয়। এ সময় তার অফিসের আলমারি থেকে 6 লাখ টাকা জব্দ করা হয়। এই ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস কমিশনার ডক্টর AKM নুরুজ্জামান। রাজধানীর বুড়িগঙ্গা নদীর আলাদা দুটি স্থান থেকে অজ্ঞাত দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে বুড়িগঙ্গা নদীর শ্যামবাজার ও পার গেন্ডারিয়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে লাশ দুটি মিটফোর্ট হাসপাতালের মর্গে নেওয়া হয়। এখনও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে একজনের আনুমানিক বয়স 30 ও অপরজনের বয়স 45 বছর। নওগাঁয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এদিন সকালে শহরের মুক্তির পার এলাকায় বাড়ির বারান্দায় গলায় ফাঁস দেয়া অবস্থায় আব্দুল লতিফের লাশ দেখে থানায় খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে প্রাথমিকভাবে ধারণা করা হলেও ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। নারায়ণগঞ্জের কাঁচপুরে স্টিল কারখানায় গলিত লোহা ছিটকে পড়ে 3 শ্রমিক দগ্ধ হয়েছেন। গতরাত 9:30টার দিকে কাঁচপুরের রহিম স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মকবুল নামে একজন 80% ও শামসুল ইসলাম 5% দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ম্যাগনেটের মাল দেওয়ার পর মনে করেন যে মানে এটা ফুটে উঠছে। ফুটে হেরা ওরা কাজ করতেছিল, মানে এক সাইডে অন্য অপর বাটিতে কাজ করতেছিল। কাজ করার পরে ওই বাটির দিকে আর কি এই মাল ছিটটা যে হেরা ওই বাটিতে গেছে। জয়পুরহাটে গ্যাস সিলিন্ডারে করে মাদক পাচারের সময় 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গতকাল সকালে কয়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, ওই সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন খবরে সেখানে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। এ সময় ভ্যানে করে আনা একটি গ্যাস সিলিন্ডারে তল্লাশি চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় বাবু ও হোসাইন নামের 2 মাদক ব্যবসায়ীকে। পরে তাদের 5 বিবি থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের 10 সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতরাতে সদর দক্ষিণের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, নাঙ্গলকোট ঢালুয়া এলাকায় একটি বাড়িতে হামলা চালায় ডাকাত দল। এ সময় 7 জনকে কুপিয়ে গুরুতর আহত করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয় তারা। খবর পেয়ে দলটির অবস্থান নিশ্চিত হয়ে রতনপুর এলাকায় অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় দেশীয় অস্ত্র ও গুলিসহ 10 ডাকাতকে আটক করা হয়। ঝালকাঠিতে নিখোঁজের একদিন পর এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে নলছিটি উপজেলার একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বুধবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন নজির আহমেদ খন্দকার।
এরপর অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে রাতেই নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার। পরে দুপুরের দিকে পৌর এলাকার কুমারখালী খালের পাড়ে নাজিরের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য করাত কলের মালিক ও এক শ্রমিককে আটক করেছে পুলিশ। বৈশ্বিক পাসপোর্ট সূচকে সক্ষমতা বাড়ানো বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা বেড়েছে। 3 ধাপ এগিয়ে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান এখন 97। এর আগে 2018 সালে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ছিল 100তম। ভ্রমণ ও নাগরিকত্ব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের সবশেষ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, ভুটান সহ 41টি দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকার পেয়ে থাকেন বাংলাদেশি পাসপোর্টধারীরা। অন্যদিকে জাপানি পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মর্যাদা পেয়েছে। বিশ্বের 190টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পান জাপানি পাসপোর্টধারীরা। খুলনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে নগরীর নতুন বাজার লঞ্চঘাট এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় খুলনা 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল এবং বাগেরহাট 3 আসনের হাবিবুন নাহারকে 22 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়। এতে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা দক্ষিণাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে আওয়ামী লীগের সঙ্গে কাজ করার আহ্বান জানান। আমাদের এই রূপসা নদী পারলে আমরা কাটাবো, ড্রেজিং করবো, মংলাপট যত উজ্জীবিত হবে। আমরা এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের লোকের ভিতরে খুলনার মানুষ সবচেয়ে বেশি আমরা উন্নত হব। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজার এখন পর্যটকে সরগরম। সকাল থেকে বিকেল পর্যন্ত সৈকতে আনন্দ আর হৈহুল্লোড়ে সময় কাটানোর পর সন্ধ্যায় পর্যটকরা ভিড় করছেন বার্মিজ মার্কেটগুলোতে। নির্বাচনের পর নতুন বছরের শুরুতেই কাঙ্ক্ষিত পর্যটকের আগমনে দারুণ খুশি ব্যবসায়ীরা। টুরিস্ট পুলিশের দাবি, পর্যটন স্পটে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন তারা। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট। এই পয়েন্ট থেকে দীর্ঘ 1 কিলোমিটার লাবণী পয়েন্ট পর্যন্ত পর্যটকে কানায় কানায় ভরা পুরো সৈকত তীর। শুধু এই দুটি পয়েন্ট নয়, সৈকতের শৈবাল, সিগাল ও কলাতলি পয়েন্টেও একই অবস্থা। বছরের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা মেতে উঠেছেন আনন্দ আর হৈ হুল্লোড়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবার পরিজন নিয়ে সৈকতে নীল জলরাশিতে গা ভাসানো, দৌড়াদৌড়ি, জেট স্কিতে ভ্রমণ ও ছবি তুলে দারুণ সময় পার করছেন তারা। প্রথমবার এসেছি, তাই আমার আম্মু আব্বুর সাথে অনেকদিন কাটাচ্ছি, মজাই লাগছে। সানি ডে, আমার বাবু খুব এনজয় করছে, এই কারণে আমরাও এনজয় করছি আর কি। ইউএস থেকে আমরা আসছি 1 মাসের জন্য, তাই ফ্যামিলির সাথে মজা করতেছি এখানে। সন্ধ্যার পর পর্যটকরা ছুটছেন শহরের বার্মিজ মার্কেটগুলোতে। এতে দারুণ খুশি বার্মিজ মার্কেটের দোকানিরাও। মাল কেনার পরে এখানে আমাদের বাড়ি মার্কেট আসে মাগরিবের পর আর কি, সন্ধ্যার পরে। এখানেও মোটামুটি হচ্ছে এখন ব্যবসা। ডেলি সেল হয়, তাহলে আমরা সন্তুষ্ট। টুরিস্টরাও এখানে আসলে অনেক ইচ্ছা মতো বেচাকেনা করতে পারে, ক্রয় করতে পারে, কোনো সমস্যা নেই। পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন হোটেল, মোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরাও। ভালো গেস্ট আসতেছে, মোটামুটি আমরা রিভিউগুলো ভালো পাইতেছি, মোটামুটি বুকিংগুলো অনেকগুলো আসতেছে। আশা করছি যারা আসবে তারা কিন্তু কক্সবাজারে এসে কক্সবাজারটাকে খুব ভালো উপভোগ করতে পারবে। কক্সবাজারে পর্যটক আগমনের সংখ্যা বাড়তে থাকায় পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানালেন টুরিস্ট পুলিশ। বিভিন্ন পয়েন্টে আমাদের হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। 24 ঘন্টা আমাদের ডিউটি আছে, আমাদের লোকজন আছে পর্যটকদের সহযোগিতা করার জন্য, নিরাপত্তা প্রদানের জন্য। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, পাথুরে সৈকত, ইনানি, হিমছড়ি, দরিয়ানগর, মহেশখালী ও রামু বৌদ্ধ বিহারে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। সময় সংবাদ, কক্সবাজার। নীলফামারী মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রমের উদ্বোধন করেছেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। গতকাল দুপুরে পলাশবাড়ির ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের অস্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় এমবিবিএস প্রথম বর্ষের 50 জন শিক্ষার্থীর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার রবিউল ইসলাম শাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ অনেকে। মাদারীপুরে বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার
মোল্লাকান্দিতে বাউল জসিমউদ্দিনের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুরু হয়ে রাতভর চলে এ আসর। এতে সব অশুভ শক্তির বিনাশ কামনা করেন বাউল শিল্পীরা। এ সময় কুষ্টিয়া লালন একাডেমি থেকে আগত শিল্পীরা গান পরিবেশন করেন। এছাড়া এ আসরে বিভিন্ন এলাকার বাউল শিল্পীরা অংশ নেন। মানুষ, ধর্ম এবং সৃষ্টি জগৎ সম্পর্কে তার গানে অনেক কিছু পাওয়া যায়। তাই শীত হইল এই জ্ঞান অর্জনের জন্য এই সাধু সঙ্গে বসা। সর্বধর্মের কাণ্ডারি এবং সুদক্ষভাবে স্রষ্টাকে পাওয়ার, সমাজকে পরিচালনা করার সমস্ত নির্দেশনা এই বাণীর মধ্যে আছে। সাইজির আধ্যাত্ম বাণী এটা প্রচার বা প্রকাশ করলে দেশের ধর্মটা, মানুষে মানুষের যে কলহটা, এটা নিরসন থাকে, এটা একটা মহব্বত থাকে। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আন্দোলনে যারা ব্যর্থ হয় তারা নির্বাচনে জয়ী হতে পারে না। ভরাডুবির কারণ নিয়ে ভাবতে হবে বিএনপিকেই, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশ স্বীকৃতি পেত না, আলোচনা সভায় ডক্টর কামাল হোসেন। রাজনৈতিক সংকট নিরসনে আবারও জাতীয় সংলাপের আহ্বান। চালের দাম নিয়ে সরকার ও ব্যবসায়ীদের উত্তপ্ত বাক্য বিনিময়। যৌক্তিক কারণ ছাড়া দাম বাড়ানোয় বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর অসন্তোষ। গুদামে চাল সংকট নেই, দাবি মিল মালিকদের। রাজশাহীর গ্রামে গ্রামে খেজুরের রস থেকে গুড় তৈরির ধুম। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বেশ চাহিদা, ভালো দাম পাওয়ায় খুশি গাছিরা। এবং বছরের শুরুতেই পর্যটকের আনাগোনায় মুখর সৈকত শহর কক্সবাজার। দারুণ খুশি ব্যবসায়ীরা, নিরাপত্তা নিশ্চিতে তৎপর টুরিস্ট পুলিশ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।